শুরুতে আমি একটু সংক্ষিপ্ত প্রেক্ষাপট আলোচনা করি যে এই 24-এর গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে এবং এই সংগ্রামে দেশের শ্রমজীবী মানুষ ব্যাপক হারে অংশগ্রহণ করেছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য বলতে হয় যে বাংলাদেশে বিভিন্ন লড়াই সংগ্রামের মধ্যে শ্রমিকদের অংশগ্রহণ থাকলেও তাদেরকে মূলত ইনস্ট্রুমেন্টালি ব্যবহার করা হয়েছে এবং তাদের অধিকার নিশ্চিত করা হয় না বিভিন্ন সময়। এবং বাংলাদেশে যে শ্রম আইনগুলিও রয়েছে সেগুলি আমরা দেখছি সেগুলি অনেকটা কাগজে কলমে আছে, কিন্তু বাস্তবায়নের দিক থেকে সেগুলি শ্রমিকদের অধিকার কতটুকু সংরক্ষণ করে সেগুলি আমরা আজকে শুনবো। ধন্যবাদ শামীম ইমাম, চমৎকার পর্যালোচনামূলক প্রবন্ধ উপস্থাপন করার জন্য। আপনার প্রবন্ধের মধ্যে দিয়ে আমরা বুঝেছি যে বাংলাদেশের যে সংবিধানে মৌলিক অধিকার, রাষ্ট্রের মৌলিক অধিকারের কথা বলা, দায়িত্বের কথা বলা আছে, সেটা কেবল কাগজে আছে, কাজীর গরু কাগজে আছে কিন্তু গোয়ালে নেই এর মতো। কবে কখন সেই অধিকার বাস্তবায়নের জন্য কোনো বাধ্যবাধকতা নাই। বাংলাদেশের শ্রম আইনেও এরকম কতগুলি আইন লেখা আছে, কিন্তু সেই আইনের বাস্তব প্রয়োগ আমরা দেখছি না। একদিকে শ্রমিকের কথা বলা হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, আবার একটু পরেই আবার একটা বিপরীত একটা কথা বলা হচ্ছে যেখানে মালিক পক্ষকে অন্যায্যভাবে কাজকর্ম করার অপশন দেওয়া হচ্ছে। আমরা দেখছি বাংলাদেশের শ্রমিকদের সব ক্ষেত্রে নিয়োগপত্র দেওয়া হয় না। বাংলাদেশের সংবিধানে যা বলা আছে তার বাস্তবায়ন নেই। বাংলাদেশের একটা শ্রম আইন করতে 2006 কেন, 1971 সালের পরে দীর্ঘ 35 বছর লাগছে আমাদের একটা শ্রম আইন 2006 তৈরি করতে, বুঝেন। এবং আমরা দেখছি যে এই সরকারের আমলেও 2 জন শ্রমিক মারা গিয়েছে এবং শ্রমিকদের প্রতিদিন প্রায়শই এই আন্দোলন করতে হচ্ছে, তারা রাস্তায় নামতে হচ্ছে। তাদের বকেয়া মজুরির দাবিতে, বকেয়া মজুরি, শ্রমিকরা কাজ করে, তাদেরকে ঘর ভাড়া দিতে হয়, বিদ্যুৎ বিল দিতে হয়, তাদেরকে কোনো পেমেন্ট দেওয়া হচ্ছে না। 7 দিনের কয়েক মাস চলে যাচ্ছে, দেওয়া হচ্ছে না। তারা যখন রাস্তায় নামছে তাদেরকে বলা হচ্ছে যে বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার একটা বৈদেশিক ষড়যন্ত্র। এই কথা এই আমলে না, এই কথা আমি 90-এর আন্দোলন একজন কর্মী, সেই সময় শাহাবুদ্দিন যে সরকার হয়েছিল তখন, তারপরেও কিন্তু সেই সময় 90-এর পরে শ্রমিকরা আন্দোলন করেছিল এবং সেই সরকার কিন্তু শ্রমিকদের প্রতি খুবই নির্মম ছিল এবং শ্রমিক আন্দোলনকে বলা হচ্ছিল এটি গার্মেন্ট শিল্পকে ধ্বংস করার বৈদেশিক ষড়যন্ত্র। সেই একই বক্তব্য, সেই একই ভোকাবুলারি আমরা শুনছি এবং আমরা দেখছি বাংলাদেশে যারা সংসদে আইন প্রণয়ন করছে তারা গার্মেন্টস এর মালিক, একটা বিরাট অংশই গার্মেন্টস মালিক। যারা এই গার্মেন্টস চালায় তারাই আইন প্রয়োগ করছে, আবার তারাই কিন্তু এই রাষ্ট্র চালাচ্ছে। সো একটা রাজনৈতিক আশ্রয় নিয়ে এই মালিক পক্ষ বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রকে শ্রমিক শ্রেণীর বিরুদ্ধে ব্যবহার করেছে। ন্যূনতম মজুরি তো এইসব দেশে, আমি ইউকেতে থাকি, প্রতি বছর এটা পর্যালোচনা করা হয়। একটা মিনিমাম ওয়েজ, একটা লিভিং ওয়েজ, এগুলি পর্যালোচনা করা হয়, ইনফ্লেশনের সাথে এগুলি অ্যাডজাস্ট করা হয়। ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে দেখেন 30% ছিল, এটা 20% করছে। এটাও অনেক। বড় বড় শিল্পে আপনি কি করে 20% শ্রমিক, ইউকের মতো জায়গায় একটা ইউনিয়ন ফর্ম করতে 10% শ্রমিকের সমর্থন লাগে। কর্মঘণ্টা এখানে দেখেন, এখানে ইউকেতে 8 ঘন্টা 48 আওয়ার্স আপনি উইকলি কাজ করতে পারবেন। বাংলাদেশে এটা বলা হচ্ছে 8 ঘন্টা 10 ঘন্টা এবং ম্যাক্সিমাম 60 আওয়ার্স কাজ করতে হবে। শ্রমিকদের তো এটা পশু হিসেবে ট্রিট করা হচ্ছে। মানুষ কি করে 60 ঘন্টা কাজ করে এবং তারা যে ওভারটাইম করে সেই ওভারটাইমের বেতনটা কিন্তু তাদের ওভারটাইম হিসেবে ঠিকমতো দেওয়া হয় না এবং লে অফের মাধ্যমে কিন্তু শ্রমিকদের বঞ্চিত করা হয় তাদের প্রাপ্য থেকে। প্রসূতিকালীন ছুটি এখানে আছে, বা ইউকেতে আমি একটু বলি, একটু রেফারেন্স দিচ্ছি আমি, 52 উইকস প্রসূতিকালীন ছুটি নিতে পারবে, তার মধ্যে 39 উইকস পেইড হলিডে হবে, পেইড লিভ হবে, আর বাকিটা আনপেইড। তো আমাদের সমাজে যেটা হচ্ছে যে আসলে যেটা প্রতারণাপূর্ণ একটা বিষয়, যে কাগজে কলমে আছে, বাস্তবে নাই। এবং আমরা দেখছি যে আসলে আমি কতগুলি বিষয় তুলে আনছি যে বাংলাদেশে রেডিমেডস গার্মেন্টস এর ক্ষেত্রে আমরা দেখবো যে 110টা রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন আছে। বাংলাদেশের টোটাল গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে 3200 থেকে 3500 মতো, তার মধ্যে 110টা মাত্র ট্রেড ইউনিয়ন আছে। 3 থেকে 4% শ্রমিক মাত্র ট্রেড ইউনিয়নাইজড। সো দেখেন এটা কি সাংঘাতিক একটা অবস্থা। এই যে আনরেস্ট, শ্রমিকদের তো বার্গেইন করার একটা জায়গা থাকতে হবে ইন্ডাস্ট্রিতে।
শ্রমিক যদি আপনি ট্রেড ইউনিয়ন না করতে দেন, সে তো রাস্তায় যাবে। এবং শ্রমিকের বেতন যদি আপনার না দেন 7 দিনের কাজ করার পরে, সে তো এসে আপনার ঘাড় ধরবে। সেটা তো যৌক্তিক, ন্যায়সঙ্গত। ধন্যবাদ চৌধুরী আশিকুল আলম। আমরা তার বক্তব্য থেকে বুঝলাম যে একটা স্ট্রাকচারাল ইস্যু এর মধ্যে আছে, যে গিভেন ক্যাপিটালিস্ট সিস্টেমের মধ্যে যে মজুরি শ্রমের যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে শোষণ থাকবেই যতক্ষণ আমরা স্ট্রাকচারটা বদল না করতে পারবো। কিন্তু এই গিভেন স্ট্রাকচারের মধ্যে যে শ্রম আইন আছে, সেটাও যদি বাস্তবায়ন করতে হয়, ন্যূনতম সিবিএ যেটা বার্গেনিং অর্গানাইজেশন, সেটুকু যদি রক্ষা করতে হয়, কাগজে কলমে যা আছে, সেইটার জন্য শ্রমিক শ্রেণীকে সংগঠিত এবং লড়াই করা ছাড়া তার বিকল্প নাই। আর একটা প্রশ্ন তিনি এনে 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 তোলার চেষ্টা করছেন যে আইএলও, আমরা জানি যে আইএলও কিছু কিছু চাপ সৃষ্টি করার চেষ্টা করছে বাংলাদেশের শ্রমিক আইন রিফর্ম করার জন্য, রাইট টু অর্গানাইজ, তারপরে ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন। এবং আমরা জানি যে ইতিমধ্যে তারা একটা 2024 সালে একটা প্রজেক্ট নিয়েছেন, যেটার নাম হচ্ছে অ্যাডভান্সিং ডিসেন্ট ওয়ার্ক ইন বাংলাদেশ প্রজেক্ট, যেটা শেষ হবে 2025 সালে। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে শ্রম আইনের কিছু কিছু সংস্কার হবে। অনেক অনেক ধন্যবাদ। আমরা জানতে পারলাম শ্রমিকদের কি প্রকৌশলে, কি ধরনের ম্যানিপুলেটিভ একটা প্রসেসের মধ্যে দিয়ে শ্রমিকদেরকে বঞ্চিত করা হয়, তার একটা জীবন্ত অভিজ্ঞতা আমরা আপনার কাছ থেকে পেলাম। এই পর্বে আপনি আরেকটি বিষয় তুলে এনেছেন যে বাংলাদেশে যে ওয়ার্কফোর্স আছে, তার অ্যাকচুয়ালি 85% হচ্ছে ইনফর্মাল সেক্টরে, যেটাকে আমরা বলি গিগ ইকোনমি, যেখানে কোনো কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট নাই এবং রিটেন কোনো অ্যাপয়েন্টমেন্ট নাই, লিখিত কোনো নিয়োগপত্র দেওয়া হয় না। সে বিষয়টাও আমাদের শ্রমিক অধিকারের মধ্যে, আইনের মধ্যে আসা দরকার। এবং ইপিজেড এর শ্রমিকরা তো কোনো ট্রেড ইউনিয়ন করার অধিকার নাই, সেই প্রসঙ্গ আসা দরকার। আমরা শুনলাম সুলতানের কাছ থেকে যে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্টের প্রক্রিয়া আসলে 80 দশক থেকে, যে শ্রমিকদের ওয়ার্কার্স পাওয়ার যেটা বাংলাদেশে ছিল, আদমজি টঙ্গি, এগুলি স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্টের প্রক্রিয়া শেষ হয়ে গেছে। সো শ্রমিকরা ন্যাশনাল পলিটিক্স আগে যেভাবে স্কোপ ছিল, একসাথে একটা ওয়ার্কার্স পাওয়ার ছিল, তারা দাঁড়াইতে পারতো, সেই জায়গাটা কিন্তু আপনাদের সামনে নাই। যে জিনিসটা সুলতান ভাই সামনে